নমস্কার। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। আজ এই সম্প্রীতির আসরের দ্বিতীয় পর্ব। আমরা আগের দিনই বলেছিলাম আমরা কয়েকটি পর্বে যাব, কয়েকটি পর্বে না একাধিক পর্বে আমরা ধারাবাহিকভাবে করব, নিয়মিতভাবে করব। তার দ্বিতীয় পর্ব আজকে এই সম্প্রীতির আসরের। আজকে আমাদের মধ্যে অতিথি হিসেবে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে আছেন কাজী মাসুদুর আক্তার, আছেন অমিতাভ চট্টোপাধ্যায়, কাজী মাসুম আক্তার ওনার নাম, মাফ করবেন, অমিতাভ চট্টোপাধ্যায়, সুখদেব সানা, সোমনাথ বন্দ্যোপাধ্যায় আছেন, এবং আর আছেন লাবণী সাহা। উনি এখনো বোধহয় যোগাযোগ করতে পারেননি, আসতে পারেননি, উনি আসবেন। আমরা আজকের এই অনুষ্ঠান সম্প্রীতিকে নিয়ে। সম্প্রীতি বলতে আমরা বুঝি যে সাধারণত আমরা চেয়ে থাকি যে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আমাদের খুব নানা রকম ভাবে কথাবার্তা চলে, কিন্তু সম্প্রীতি তো মানুষের প্রয়োজন শুধু সাম্প্রদায়িক হিসাবেই নয়। সম্প্রীতির প্রয়োজন আমাদের সামাজিক ব্যবস্থার সম্পূর্ণ সামাজিক ব্যবস্থার জন্যেই। কেননা মানুষ সামাজিক জীব, মানুষ দুর্বল প্রাণী, মানুষ একত্রিত হতে না পারলে মানুষের জীবন রাখতে পারবে না। তাই মানুষের একত্রিত থাকা দরকার, আর একত্রিত থাকার সবচেয়ে বড় যে ভাব, যে বড় বাঁধন, সে সম্প্রীতির বাঁধন, বন্ধুত্বের বাঁধন। তাই আমরা আজকে বিভিন্ন প্রান্ত থেকে এখানে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এখানে আমরা এসে দাঁড়াই, উপস্থিত হই। আজকেও হয়েছি। আমরা আছি কলকাতা থেকে, আছি মহারাষ্ট্র থেকে, আছি বাংলাদেশ থেকে, আছি। আমাদের এখানে আছেন, আমরা প্রথমে যে কোনো একটা অনুষ্ঠানের একটা সূচনা সঙ্গীত দিয়ে শুরু করতে হয়। তা আমরা সেই সূচনা সঙ্গীতে যাব প্রথমে, তারপরে আমরা আস্তে আস্তে তার মধ্যে প্রবেশ করব। সূচনা সঙ্গীতে আমরা ডেকে নেব প্রথমেই অমিতাভ চট্টোপাধ্যায়কে। তিনি পুনায় থাকেন, মহারাষ্ট্রে, শুধু পুনা থেকে আমাদের সঙ্গে আছেন। নমস্কার। এই সম্প্রীতির আসরে দুটো কথা বলি গৌতম দা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। প্রথম কথা হচ্ছে যে সম্প্রীতি বলতে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ভালো সম্পর্ক, সুসম্পর্ক, সুপ্রীতি এবং প্রেম। প্রেম বলতে শুধুমাত্র নারী পুরুষের প্রেম বোঝায় না। প্রেম বলতে প্রেমটা সকলের প্রতি সকলের হয়। অবশ্যই অবশ্যই। তো এই প্রেম আজকে কোথায় যেন কোথাও একটা হারাচ্ছে। হারাচ্ছে মানে সেই প্রেমটা কোথাও কোথায় যেন একটা কোথাও একটা খামতি বোধহয় থাকছে। হ্যাঁ তো সেই খামতির জায়গাটায় আহ, যদি আমরা যত তাড়াতাড়ি সম্ভব যদি আমরা সেটাকে রেকটিফাই করতে পারি বা শুধরে নিতে পারি যত তাড়াতাড়ি সম্ভব, তাহলে সেটা আমাদের এবং আমাদের সকলের পক্ষেই সেটা সুখকর হবে, ভবিষ্যতের জন্য আরো অনেক ভালো। তো এখানে রবি ঠাকুরের একটা গান আছে, তো সেই গানটা আমি গাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। রবীন্দ্রনাথ দিয়ে তো চলতেই হবে। হ্যাঁ,
রবীন্দ্রনাথ দিয়েই আমাদের মাথায় আছেন, নিয়ে রাখতেই চলতেই হবে। শুরু করুন। আমাকে মাফ করবেন, আমার গতকাল থেকে গত পরশু থেকে অ্যাকচুয়ালি আমার শরীর খারাপ। আমি আমি কোভিড আক্রান্ত। এই সেরেছে, চিন্তার তো বিষয়। হ্যাঁ, আমার গলার অবস্থা খুবই খারাপ। আমি গলায় ব্যথা এবং কাশি হচ্ছে কন্টিনিউয়াস। সাবধানে থাকুন। হ্যাঁ হ্যাঁ। তো যে 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 গানটা দিয়ে আমি শুরু করার চেষ্টা করছি, সেই গানটা হচ্ছে গানটা গাইতে হয়তো পারবো না ঠিক মতো করে। মানে আমি হয়তো পুরোপুরি জাস্টিস করতে পারবো না গানটা, আমাকে মাফ করবেন তারপরে। কোন গহন অরণ্যে তারে এলে এলে হারায় গহন অরণ্যে তারে এলে কোন জনমে স্মৃতিদের স্মৃতি সাথে গহন অরণ্যে তারে এলে আজ আলো আঁধারে কখন বুঝি দেখি, কখন দেখি না তারে কোন মিলন সুখের স্বপ্ন সাগর এলো এলো পাড়ায় গহন অরণ্যে তারে এলে ধরা ধরার মাঝে ছায়ানটে রাগিনীতে আমার বাঁশি বাজে, আমার বাঁশি বাজে ধরা ধরার মাঝে ছায়ানটে রাগিনীতে আমার বাঁশি বাজে, আমার বাঁশি বাজে বকুল তলার ছায়ার নাচন ফুলের গন্ধে মিশে জানি যে মন পাগল করে কোন নদীর ঘূর্ণি আচল লাগে লাগে আমার গায়ে কোন গহন অরণ্যে তারে এলে ভুল ত্রুটি মার্জনা করবেন। না, আপনার ইয়েটা একটু কাছে আনুন। আপনার মাইক্রোফোনটা একটু কাছে, বোধহয় দূরে ঠকে যাচ্ছে, একটু কাছে ধরে করলে সুবিধা হবে মাইকটা। যাই হোক, এই যে গহন অরণ্যের মধ্যে থেকে আমাদের যে মিলনের চিন্তা, মিলনের আকাঙ্ক্ষা, এটাই তো সম্প্রীতির মূল কথা। মানুষের সঙ্গে মানুষের মিলবার আকাঙ্ক্ষা, মিলবার চেষ্টা করাটা। তা আমি এবারে একটু আমি কাজী সাহেবের কাছে আসব। উনি খুব গুণী মানুষ, ওনাকে আমরা পেয়েছি। এটা আমাদের কাছে একটা বিশাল সৌভাগ্যের ব্যাপার বলা যায়। তা ওনার কাছ থেকে আমরা কিছু শুনবো। উনি সম্প্রতি পদ্মশ্রী পদক পেয়েছেন ভারতবর্ষের থেকে। এছাড়া আরো অনেক পদক উনি পেয়েছেন। উনি শ্যামাপ্রসাদ সম্মান ভূষিত হয়েছেন এবং আমরা আস্তে আস্তে আরো পদকের কথা আপনাকে বলবো। প্রথমে ওনার কাছ থেকে একটু কিছু জানতে চাইবো যে এই যে আমাদের মধ্যে সম্প্রীতি বলতে আমি যেটা ভাবছি, সেখানে আপনার কি মতামত, আপনি কিভাবে দেখছেন?
এই জায়গাটা থেকে? দেখুন, সম্প্রীতি সমপ্রীতি, অর্থাৎ দুদিক, পৃথিবীতে দুটো দিক থাকে, দুটি মানুষ, দুটি সম্প্রদায়, দুটি জাতি, দুটি শ্রেণী, দুটি কিছু বা দুই বা ততোধিক কিছু। সম্প্রীতির জন্য অন্য ব্যক্তি লাগে, নিজের সাথে নিজের সম্প্রীতি হয় না, সেভাবে আমরা ভাবি না। অবশ্যই। তো আমরা প্রথম বিশ্বযুদ্ধ দেখেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছি। এই দুটো যুদ্ধ ইউরোপের মানুষকে বুঝিয়েছে যে এই হানাহানি করে কোনো লাভ নেই। আমেরিকা যে নতুনতম দেশ, নবীনতম দেশ বলা যায় পৃথিবীর, এবং সবচেয়ে এখন সমৃদ্ধশালী দেশ, নবীনতম এবং সমৃদ্ধতম, দুটোই তম। তো তাদেরকে একটার পর একটা যুদ্ধ করতে হয়েছিল, যারা নেটিভ ওখানে থাকতো, যারা, তাদের মধ্য থেকে এই আন্দোলনের সূত্রপাত। তারা ব্রিটেনের সাথে করেছে যুদ্ধ, ফ্রান্সের সাথে করেছে, স্পেনের সাথে করেছে, একটার পর একটা যুদ্ধ আর কি। তারপর প্রথম যুদ্ধে সাহায্য করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারা না হলে অধরা থেকে যেত, হিটলারকে পরাস্ত করা। তারপরে একের পর এক আমরা জানি, প্রথম বিশ্বযুদ্ধের পর গোটা বিশ্বে আন্তর্জাতিক মন্দা এসেছিল, আর্থিক বিপর্যয় আমেরিকা সহ গোটা বিশ্বে এসেছিল। মানুষ মারা যাচ্ছিল, মানুষ হাবাতে হয়ে গিয়েছিল, কষ্ট যন্ত্রণায় লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে, ক্ষুধার জ্বালায় ক্ষুধার্ত হয়েছিল গোটা পৃথিবী। এটা হয়েছিল কেন? মানুষের স্বরচিত হিংসা, মানুষ একে অপরকে ক্ষতি করবে, তাদের এই যে মানসিকতা, নিজের অহংকে প্রতিপন্ন করতে, অথবা আরো চাই আরো চাই, চাওয়ার কোনো শেষ নাই, এটাকে বাস্তবায়িত করতে তারা হিংস্র হয়েছিল, উপনিবেশ স্থাপন করেছিল। আরো চাই, ব্রিটেনের তো অনেক ছিল, আরো চাই আরো চাই, জার্মানির অনেক ছিল, আরো চাই আরো চাই। আমি বৃহত্তম সম্প্রীতির কথা বলছি প্রথমে। অবশ্যই আমরা সেটাই করতে। মানুষ বুঝেছে, রাষ্ট্রসংঘ, জাতিপুঞ্জ সব তৈরি হলো, মানুষ বুঝেছে এভাবে তো হয় না, মানুষই শেষ কথা, মানুষকে বাঁচিয়ে রাখতে হবে, এটাই শেষ কথা। যেখানে কোটি কোটি মানুষ পৃথিবীতে এখনো দুবেলা ভাত পায় না, ভারতবর্ষের মতো দেশ এই মুহূর্তে একটু পরে ঘুমোতে যাবে। আমরা যখন ঘুমোতে যাব রাত্রে, 20 কোটি ভারতবাসী না খেতে পেয়ে ক্ষুধার জ্বালা নিয়ে ঘুমোতে যাবে, 20 কোটি ভারতবাসী। আমি সম্প্রীতির শৌখিনতার কথা বলছি না, মানবতার উত্তোলনের কথা বলছি। যে উত্তোলনের মধ্যে মানবতা লুকিয়ে থাকে, সেটাই সম্প্রীতি অবগাহনে নিমজ্জিত হয়। সম্প্রীতি আমরা দেখানোর বিষয় নয়, হৃদয় লালন করার বিষয়। আমরা যে সম্প্রীতির কথা বারে বারে বলি, সেটা হচ্ছে দেখানোর বিষয়, দৃশ্যত সম্প্রীতি। রাজনীতির নেতারা যখন কথায় কথায় সম্প্রীতির কথা বলে, কথায় কথায়, সবচেয়ে সম্প্রীতির কথা কাদের মুখে অনুরণিত হয়? রাজনৈতিক নেতা নেত্রীদের মুখে অনুরণিত হয়, উচ্চারিত হয়। সবচেয়ে সম্প্রীতি তারাই নষ্ট করে। তার মানুষের মধ্যে কাঁটাতারের বেড়া তৈরি করে, জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী, গোষ্ঠী নির্বিশেষে, এমনকি জেন্ডার, লিঙ্গ নির্বিশেষে মানুষকে পৃথক করে। আমরা সর্বত্র দেখতে পাই, দ্বন্দ্ব লাগিয়ে দেয়, ঝগড়া লাগিয়ে দেয়। অথচ মুখে সম্প্রীতির কথা তারাই সবচেয়ে বেশি বলে। ভোট রাজনীতি আমরা আমাদের ভারতবর্ষে দেখছি, বাংলায় দেখছি, ভোট, দলিত ভোট, মতুয়া ভোট, মুসলিম ভোট, আদিবাসী ভোট, উচ্চ বর্ণের ভোট, নিম্ন বর্ণের ভোট। এই উত্তরপ্রদেশে একটু পরে আমি টিভি চ্যানেলে বসবো, এইসব নিয়ে আলোচনা করবো। ভোট, মানুষকে ভাগ করে দাও, তুচ্ছ তুচ্ছ করে দাও, ক্ষুদ্র ক্ষুদ্র করে দাও, দ্বন্দ্ব লাগিয়ে দাও, আর মুখে সম্প্রীতির কথা বলো। মানুষকে যখন ভাগ ভাগ করে দেওয়া হয়, তখন সম্প্রীতিটাকে ধ্বংস করা হয়। আমরা প্রতিনিয়ত নিজের স্বার্থে, নিজের প্রয়োজনে এই সম্প্রীতিকে নষ্ট করি। এটা অত্যন্ত উদ্বেগের। এই যে নতুন পৃথিবী, একবিংশ শতকের পৃথিবী, এই যে পৃথিবীকে আমরা দেখছি, বর্তমান পৃথিবী দেখছি, সবচেয়ে বড় উপদ্রব যেটা, সেটা হচ্ছে প্রেমহীনতা। গোটা বিশ্ব প্রেমহীনতায় ভুগছে। সীমাহীন এক উন্নতি, বিজ্ঞানের এক অকল্পনীয় উত্থান ঘটেছে। আমরা কল্পনা করতে পারিনি 200 বছর আগেও যেটা,
এখন আমাদের প্রতিনিয়ত তার লালন করছি, আমরা অনুভব করছি, প্রতিদিনকার জীবনে আমরা সেই সুখগুলোকে গ্রহণ করছি, কিন্তু কোথাও যেন এত কিছু পেয়েও অসুখী আমরা। গোটা বিশ্ব অসুখী, মানসিক রোগীতে পরিণত হচ্ছে। যে আমেরিকা পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধতম, সেই আমেরিকা মানসিক রোগেও শ্রেষ্ঠত্বের দাবিদার, তারাও পৃথিবীতে সবচেয়ে বেশি মানসিক রোগী হচ্ছে। কারণটা কি? সব পেয়েও কিছু না পাওয়া। এই কিছুটা এক অমোঘ শক্তি, যার নাম প্রেম, যার নাম প্রীতি, যার নাম ভালোবাসা। এই প্রেম প্রীতি ভালোবাসার গহ্বরেই তো সৃষ্টি সম্প্রীতি। সেই সম্প্রীতি চলে যাচ্ছে। তাই আমরা দেখি পাশের মানুষের কান্নায় হাসি লাগে, পাশের মানুষের দুঃখে কি হয়? আনন্দিত হই। এটা বলে আমরা সম্প্রীতির কথা যখন বলি, যখন মনে মনে বিদ্বেষ দিয়ে গিয়ে স্টেজে গিয়ে সম্প্রীতির কথা বলে এক স্লাগার ঢেকুর তুলি, ওটাই হচ্ছে মিথ্যাচার, ওটাই হচ্ছে ভনিতা, ওটাই হচ্ছে ভণ্ডামি। তাই আমাদের দূর করতে হবে, নিজেকে প্রশ্ন করতে হবে, নিজের হৃদয়কে জিজ্ঞাসা করতে হবে, সত্যি কি আমি সম্প্রীতি চেয়েছি? সত্যি কি মানুষকে ভালোবাসতে চেয়েছি? সত্যি কি ভৌগোলিক ভেদরেখা তুলে দিয়ে, সমস্ত ভেদরেখা তুলে দিয়ে আমরা আন্তর্জাতিক, আমরা পৃথিবীর, আমরা মানুষ, আমরা মানবিক এই পরিচয়টাকে বৃহত্তম অঙ্গরে আনতে চেয়েছি, নাকি নিজেকে প্রতিমুক্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র করেছি? আমাদের দাম্পত্য জীবনে, দৈনন্দিন জীবনে পিতা মাতা পুত্র যে সম্পর্কের বুনিয়াদ, তাও যেন তিলে তিলে কোথায় হারিয়ে যাচ্ছে। এক বড় সংকট। আমরা যে আলোচনা করছি সেই সংকটের একেবারে গভীরে গিয়ে আমাদের আলোচনার বিষয়বস্তু লুকিয়ে আছে। তাই সম্প্রীতি সর্বত্র দরকার। সম্প্রীতির জন্য এখন পৃথিবীতে সবচেয়ে বড় আলোচনা হওয়া দরকার, সেমিনার হওয়া দরকার, শিক্ষা প্রতিষ্ঠানে, শিক্ষাঙ্গনে ছাত্রছাত্রীদের মূল্যবোধের শিক্ষা দেওয়ার সিলেবাস দরকার। এবং এইখানে আপনাকে একটা কথা বলা, আপনি যেহেতু একজন শিক্ষক, একজন এবং আপনি ছাত্রের কথাতেই এলেন, এখানে আমার যেটা মনে হয় যে আমাদের যে গোড়া থেকে যদি নাদ করা হয়, আগা থেকে এটা করতে বলো মানে সম্প্রীতির দিকে আসে বললে হয় না। আসলে আমাদের এটা মানবিকতার তো একটা অভ্যাস লাগবে। যে আপনি এক্ষুনি যে কথা বললেন, খুব সত্যি কথা বললেন, যে সম্প্রীতির উপরে দেখানোর সম্প্রীতি নয়, বা রাজনীতির বা ভাষণের সম্প্রীতি নয়। সম্প্রীতি বলতে বোঝায় একটা মানবিক সত্তার উত্তরণ, মানবিকতার উত্তরণ। সেইটা বোধহয় আমাদের একেবারে ছোট থেকেই আমাদের শুরু করা দরকার। আর আমরা ছোটবেলাতেও পড়ে এসেছি যে আমরা নিজেরাও পড়ে এসেছি, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। তবু সেই পড়াটা আমাদের বোধহয় শুধু পরীক্ষার খাতার উত্তরের জন্যই সীমাবদ্ধ হয়ে গেছে। এটা আমাদের দৈনিক চর্চার মধ্যে আস্তে আস্তে সেভাবে পারছে না। আপনি কি দেখতে পাচ্ছেন? এখানে আপনি একজন শিক্ষকও বটে, এই শিক্ষক হিসেবে আপনার মূল্যবান মতামত পেলে আমাদের ভালো লাগবে। গতকালকে একটা আলোচনা হচ্ছিল, গত পরশু টিভি টক শোতে, সেখানে আলোচনা হচ্ছিল সত্যবালা বলে একটা হসপিটাল আছে হাওড়াতে, আমাদের হাওড়ায়, আমাদের কলকাতার লাগোয়া হাওড়ায়। সেই হসপিটালে যারা কর্মী, যারা ইঞ্জেকশন দেয়, অক্সিজেন দেয় ইত্যাদি ইত্যাদি, গ্রুপ ডি কর্মী, গ্রুপ সি কর্মী, তারা হসপিটালে যায় না। এই কোভিডের মধ্যে কিছু লোককে তারা নিয়োগ করেছে, তারা পায় হয়তো মাসে 1 লাখ টাকা, 80,000 টাকা, 50,000 টাকা তাদের বেতন। তারা নিজেরা হসপিটালে যাচ্ছে না, তারা একজন প্রক্সি ঠিক করেছে, প্রক্সি, তাকে 6,000 টাকা দিয়েছে, ধরা পড়ে গেছে। তাকে বলছে আপনি কি দাদা? বলছে আমি অমুকের বদলে কাজ করতে এসেছি। অমুক ঘরে ঘুমোচ্ছে, মাসে একবার এসে অ্যাটেন্ডেন্স সই করে দেয়। আমি শিক্ষাঙ্গনের কথা আজকে মিডিয়াকে বলছিলাম যে আমার জানা আছে শিক্ষক সমাজের অনেকেই দিনের পর দিন, মাসের পর মাস স্কুলে যায় না, কলেজে যায় না। তারা তার বদলে একটা অন্য লোককে ঠিক করেছে। সে নিজে পায় 1 লাখ 1.5 লাখ টাকা, আর অন্য একটা লোককে ঠিক করেছে সে পায় 6,000 টাকা, 7,000 টাকা। সে বেতনটা ওই ভদ্রলোক দেন যিনি শিক্ষক, তাকে গিয়ে ক্লাস করায়, আর নিজে মাসে একবার সে সই করে দেয়। এই লোকগুলো কারা? হয় রাজনৈতিক প্রভাবশালী লোক, সামাজিক প্রভাবশালী লোক, তারা চালাচ্ছে, নির্বিবাদে চালাচ্ছে। মিডিয়ার লোক গিয়েছিল, তাকে মারতে গিয়েছিল, লোকে ধরা পড়েছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম, মনে হতে পারে এটা বিচ্ছিন্ন, এটাই বাস্তব, অন্যটা বিচ্ছিন্ন। আমাদের মধ্যে আছে। আপনাকে বলি, আমরা কি শিক্ষক হতে পেরেছি? আমি শিক্ষক, আমি প্রিন্সিপাল একজন, আমি বলছি আপনাকে, আমরা যখন ছোট ছিলাম, আমার যারা শিক্ষক ছিলেন সেই শিক্ষককে আমরা দেখেছি শ্রদ্ধায় মাথা নত হতো। তাদের বেতন ছিল 60 টাকা, 60 রুপিস পার মান্থ, অনেক কম। কিছুই পেতেন না, নিদারুণ ভক্তি শ্রদ্ধা পেতেন। কেন পেতেন? কিছু করতেন,
নিঃস্বার্থ ভাবে, তাই তো পেতেন। এখন বিপুল বেতন শিক্ষকদের, শিক্ষকরা আরো চায়, আরো চায়, অনেক চায়, অনেক চায়, চাওয়ার কোনো শেষ নেই। আর ভালোবাসা ভুলে গেছে, দায়বদ্ধতা ভুলে গেছে, মানবতা ভুলে গেছে, নৈতিকতা ভুলে গেছে, ছাত্র বস্ত্রতা ভুলে গেছে, প্রেম কোথাও নাই। আসি যাই মাইনে পাই। আর পশ্চিমবঙ্গে আছে, ভারতে আছে মিড ডে মিল, ছাত্ররা বলে আমরা আসি যাই মিড ডে মিল খাই, আর ফেলো করি মাখো তেল, শিক্ষা নেব বিনিময় পয়সা দিতে হবে। যারা প্রচুর পয়সা পায় তাদের আরো পয়সা চাই। আমার বক্তব্যটা অন্য জায়গায়। আমরা তো নিজেরা বিবেকবান হতে পারিনি, আমরা নিজেরা অন্যায়নে এক ভয়ঙ্কর অর্থ লোভ লালসায় নিজেদেরকে পূর্ণ করে ফেলেছি। আমরা নিজেরা খুনবৃত্তি করি, আমরা নিজেরা একে অপরকে ছোট করার চেষ্টা করি। যা বোধহয় আমাদের কিছু লিঙ্ক ফেলিওর হয়ে গেল, কিছু একটা এই সমস্যাটা থাকে আমাদের এখানে। একটা প্রথমেই বলে রাখছি, যেটা যেহেতু একটি নতুন প্রযুক্তিগত ব্যাপার, প্রযুক্তিগত মাধ্যম, এখানে প্রযুক্তির কিছু সমস্যা আমাদের থেকে যায় মাঝে মাঝে, এবং এই সমস্যাগুলো আমাদের নিয়েই আমাদের চলতে হবে, কিছু করা যায় না, কিছু করার নেই। আমরা চেষ্টা করব সেগুলোকে, দর্শক যারা এসছেন তারা এই ব্যাপারগুলো আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, দেখতে পারবেন, আমাদের বুঝতে পারবেন। উনি এসছেন আবার, যেই কথাটাকে ওনার কথা বলে শেষ করা যায়, যে ওনার সঙ্গে কথাটার মধ্যে আমরা আসতে পারি, যে মুদ্রা কথা যেটা কথা হলো, সে আমাদের ছাত্রদের সামনে একটা উদাহরণ হয়ে উঠতে হওয়া খুব দরকার, যেখানে সেই উদাহরণ হলে তবেই আমরা শুধু পাঠ্য বিষয় নয়। উনি আচ্ছা ঠিক আছেন, হ্যাঁ উনি মিউট আছে, আপনার মিউট আছে, মিউটটা একটু খুলুন, আপনার মিউট করা আছে। আচ্ছা, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আমি আমি আসলে একটু পরে টিভি চ্যানেলে টক শোতে বসবো আর কি, আমি একটু তাড়াতাড়ি চলে যেতে আমাকে, আমি একটু আগে বলে নিই। আমার প্রতিদিনকার এটা টাইম আর কি, 2-3টে টিভি চ্যানেল রোজ বসতে হয় আর কি। আজকে 8টা থেকে আছে, তার আগে 7:30 ছেড়ে দিতে হবে, তার আগেই ছেড়ে দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ সেটা বটে। তো আমি আপনাকে যেটা বলছি, দেখুন একটা বিষয় খুব খোলা মনে বুঝে নিতে হবে, যে আমরা এই যে কোভিড চলছে এখন, ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না। আচ্ছা বলুন তো, আমি বাংলাদেশের কথা ঠিক বলতে পারবো না, আমি ভারতের বা পশ্চিমবঙ্গের কথা বলতে পারবো, বিশেষ করে আমার রাজ্য পশ্চিমবঙ্গের কথা বলতে পারবো। সত্যি কি জানেন, আমি বিস্মিত হয়ে যাই মানুষ এত স্বার্থপর হতে পারে দেখে। আপনি বলছেন না কে শেখাবে সম্প্রীতির কথা, কে বলবে? আচ্ছা বলুন তো, যে মা, আমার মা ছোট্ট বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছে, মা বাবা পাঠাচ্ছে, মায়েরাই বেশি দেখে ছোটবেলাটা। আমি বারে বারে দেখেছি, একটা দুটো উদাহরণ না, অজস্র উদাহরণ আছে। সে টিফিন, পয়সাওয়ালা মানুষ, একটু মানে ভালো টিফিন পাঠিয়েছে, ভালো টিফিন দিয়ে স্কুলে পাঠিয়েছে মা। তারপর টিফিনটা নিয়ে গিয়ে ছাত্র স্কুলে গেছে। এবার তার বন্ধু, সে খুবই দরিদ্র পরিবারের ছেলে, হয়তো সরকারি স্কুলেই পড়ে, হয়তো ইংলিশ মিডিয়ামে নয়, বড় দামি স্কুলে হয়তো নয়, কিন্তু স্কুলে হয়তো ভালো পড়াশোনায়। ছেলেটি হয়তো মেধা সম্পন্ন গরিব ঘরের ছেলে, সে তাকিয়ে আছে ওর খাবারের দিকে, ওর ভালো খাবার আসেনি। ছোট্ট বাচ্চারা তো বোঝে না, তারা পূর্ণ মানবিক হয়। এখন একটা ছোট বাচ্চা যখন জন্মানোর পর তার গোটা হৃদয়টা থাকে একটা ফাঁকা ব্ল্যাকবোর্ডের মতো, বা একটা কোরা কাগজের মতো, সেখানে আস্তে 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 দাগ পড়ে। দাগটা যদি পজিটিভ হয় তো পজিটিভ দাগ হয়, আর নেগেটিভ দাগ পড়লে নেগেটিভ দাগ হয়। এই দাগ পড়াটা পরিস্থিতি পরিবেশের উপর নির্ভর করে। তো মা যে খাবার পাঠিয়েছিল, ওই ছোট্ট বাচ্চাটা তার ছোট গরিব বন্ধুটার সাথে ওই খাবারটা ভাগ করে খেয়েছে, নিজেও খেয়েছে, বন্ধুকে একটু খাইয়েছে, বন্ধু খেয়েছে। মা এসে দেখলো টিফিনের বক্সটা, কি ব্যাপার, তো খাবার তো বেশ ভালোই খেয়েছে ছেলেকে জিজ্ঞেস করলো, ছেলেকে মা শিক্ষা দিয়েছে তুই সত্য কথা বলবি সবসময়, ভালো কথা, ছেলে সত্য কথাই বলেছে। কিরে তুই সব খাবার খেয়েছিস তো? মা আমি তো খেয়েছি। আর আমার বন্ধুই ভুলু, ওর মা না কিচ্ছু দেয়নি টিফিনে, কিচ্ছু দেয়নি, বেচারি খিদেতে কিরকম কষ্ট পাচ্ছিল। আমি ওকে বললাম আয়রে একসাথে খাই। কি মজা করে মা খেলো জানো তো, দেখে কি ভালো লাগছিল। মা কি করলো, শটান এলো ছেলের কাছে, দাম করে মুখে চড়, এত কষ্ট করে সকালবেলা ঘুম থেকে উঠে তোকে টিফিন করে পাঠালাম ওই ভুলুকে খাওয়ানোর জন্য, বলে ধাম করে মুখে চড়। যেই চটটা পড়লো, ওই ছোট্ট শিশুটি বুঝে গেল স্বার্থপর হতে হবে।
মানুষের মধ্যে কাঁটাতাড়ে বেড়া তৈরি করতে হবে। দারিদ্রতা পাপ, ওকে মারতে হয়, ওর সাথে বন্ধুত্ব করতে দেই। পরে মাকে ওই সন্তান বৃদ্ধাশ্রমে পাঠায়, সে তখন আমেরিকা চলে গেছে, পড়াশোনা ভালো, মা হলো বৃদ্ধাশ্রমে। এইটা একটা, এটা আমরা সবাই জানি, এটা নগ্ন চিত্র। আমাদের সমাজ ওইভাবে ধীরে 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 প্রতিফলিত। আর একটা কথা বলি, আমি তো প্রধান শিক্ষক, প্রিন্সিপাল, আমি ছেলে মেয়েদেরকে না একটু মূল্যবোধের শিক্ষা দিতে চেয়েছিলাম। আমি আমার ক্লাসের মাঝে, আমি নিজে ব্যক্তিগতভাবে, আমি তো সরকারি প্রতিষ্ঠানের দায়িত্বে রয়েছি, আমি মূল্যবোধের ক্লাস চালু করেছি। পশ্চিমবঙ্গ সরকার চালু করেনি, আমি চালু করেছি, রুটিন একদম। এবং আমি নিজে, শিক্ষকরা কিন্তু অনেক সময় ক্লাসগুলো ঠিক করে নিত না, আমি নিজে ক্লাস করতে গেলে 5-7 মিনিট 10 মিনিট বা 5 মিনিট ন্যূনতম বরাদ্দ রাখতাম। প্রথমে ছেলে মেয়েদেরকে ভালো মন্দ শিক্ষা দেব, তাদেরকে জানা যে তোমার কি বাবা কি খবর, বাড়িতে কি খবর বলো, এবং ছেলে মেয়েদের কষ্টগুলো দেখা, বাড়িতে তোদের কোনো ডিপ্রেশন আছে কি ইত্যাদি ইত্যাদি। ভালো মন্দ কোনো ঘটনা সমাজে ঘটেছে সেটা নিয়ে ব্যাখ্যা দেওয়া, কোনটা আলো কোনটা অন্ধকার। এটাই তো দরকার। এইটা করতে গিয়ে আমি আমার মেটিয়াপুরে যে একটা কাজ করেছিলাম, একটু সময় নিয়ে বলবো কি নাকি পরে বলবো? আমি মনে হয় একলা বলে দিচ্ছি সব কথা। হ্যাঁ, একটুখানি আপনি যেটা বললেন খুব ভালো লাগলো। আসলে আপনারও সময় কম, সেটা আমাদেরও। আমি খালি একটা কথা বলে নি, একটু ছোট করে বলেন। আমি মেটিয়াপুরে যে কাজটা করতে গেছিলাম, ওখানে অশিক্ষা কুশিক্ষা ভরে আছে, গোলামি অন্ধত্ব ভরে আছে। আমি ওখানে গিয়ে, ওটা ছিল মুসলিম ওরিয়েন্টেড জায়গা, 100% মুসলিম ছাত্রছাত্রী, আমি 100% হিন্দু ওরিয়েন্টেড জায়গাতে ছিলাম। সেখানেই আমার মূলত শিক্ষা। প্রায় 10 বছর পরে আমি প্রিন্সিপাল হেডমাস্টার ওখানে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল পিছিয়ে পড়া অনগ্রসর আলো ফোটাবো। ওখানে কবি সম্মেলন করতাম। তো ছেলে মেয়েদেরকে পুরো মূলধারা শিক্ষা যাকে বলে তার মধ্যে নিয়েছিলাম। বিজ্ঞানসম্মত শিক্ষা, আধুনিক শিক্ষা, তাদেরকে এগিয়ে দেওয়ার শিক্ষা, তাদের মধ্যে গোলামি অন্ধত্বকে দূর করে দেওয়ার শিক্ষা, মসজিদে জল পড়া পানি পড়াকে বন্ধ করার জন্য। মানে ম্যালেরিয়া জ্বর হলো জল পড়া পানি পড়া খেত, এরকমটাই ধনী আর্থিক সচ্ছলতা খেত এখনো খায়। তো এগুলোকে হাতে কলমে বন্ধ করা। আর তখন বাংলায় কন্যাশ্রী শুরু হয়নি। আমি প্রায় শতাধিক মেয়ের, অল্প বয়সী বালিকার বিয়ে আটকে দিয়েছিলাম, গার্জেনদের বুঝে পুলিশের সাহায্য নিয়ে কখনো কখনো। এই জন্যই তো আপনি পুরস্কৃত। আমি বলি, এটা করতে গিয়ে আরেকটা কাজ করেছিলাম, যে নজরুলের জীবন, হযরত মুহাম্মদের জীবন এবং তার সঙ্গে সঙ্গে বিবেকানন্দের জীবন আর রবীন্দ্রনাথের জীবন উদযাপন করতে গিয়েছিলাম, মানে তাদের জন্ম তিথি উদযাপন করতে গিয়েছিলাম। আর আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আর ছেলে মেয়েদের মানুষ করতে গিয়েছিলাম, একেবারে যুক্তিসঙ্গত শিক্ষা। মেয়েদের ভোকেশনাল ট্রেনিং কোর্স, তাদের নার্সিং কোর্স চালু করেছিলাম, তাদের কম্পিউটার ট্রেনিং কোর্স চালু করেছিলাম, তাদের মোবাইল রিপেয়ারিং সিস্টেম, মানে তাদের কোর্স পাবে সে চালু করেছে, রবীন্দ্র মুক্ত বিদ্যালয় চালু করেছে ইত্যাদি। কিন্তু ভারতের জাতীয় সঙ্গীত গাওয়াতে গেছিলাম আবার, ওখানে হতো না। ভারতের জাতীয় সঙ্গীত ওখানে হতো না। এবং এই যে টোটাল, আমি বিস্তারিত করে ফেলছি অনেকটা, এতটা বলার আপনাদের সময় ধৈর্য নেই, সম্ভব নয়। তো এটা করতে গিয়ে আমি হয়ে গেলাম মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী হয়ে গেলাম। আমার মাথায় লোহা রড বেড়েছিল। আমি একটুখানি ছোট্ট করে পুলিশের সামনে, ইন প্রেজেন্ট অফ পুলিশ রয়েছিল, 12 জন পুলিশের সামনে আমি ডেকেছিলাম তাদেরকে, কি আমি নাকি ইসলাম বিরোধী, কেন রবীন্দ্রনাথ বিবেকানন্দের জন্মদিন ওই মুসলিম ওরিয়েন্টেড শিক্ষা প্রতিষ্ঠানে পালন করেছি, কেন আর্লি ম্যারেজ বন্ধ করেছি, কেন জল পড়া পানি পড়া বন্ধ করেছি, কেন ভারতের ওই জাতীয় সঙ্গীত, ওদের কাছে হচ্ছে হিন্দুত্ববাদী সঙ্গীত, ওটা জনগণ মন নাকি হিন্দুত্ববাদী সঙ্গীত, ওটা কেন চালু করেছি? মাথায় লোহার রড পুলিশের হাত থেকে ছিনতাই করে, পুলিশ যখন আমাদের রেস্কিউ করে ওই গাড়ি করে বাড়ি পৌঁছে দিচ্ছিল, আমাকে জাস্ট চেম্বার থেকে নামিয়েছে। আমি আপনাকে বলছি, গোটা পশ্চিমবঙ্গের শিক্ষক সমাজ নীরব ছিল, একজন কথা বলেনি। গোটা পশ্চিমবঙ্গের সুশীল সমাজ নীরব ছিল, একজন কথা বলেনি। ওরা ছিল সংখ্যা 1 লক্ষ, আমি ছিলাম সংখ্যা 1 লাখ। আমি 1 লাখ কোটে 5 বছর ধরে লড়াই করে ওদের বিরুদ্ধে ওয়ারেন্ট করেছি। মমতা ব্যানার্জি আমাকে সম্মান দিয়েছে। মমতা ব্যানার্জি বলেছে, স্যার আপনি ওই জায়গা থেকে চলে যান, আমাকে যাদবপুরে পোস্টিং প্রিন্সিপাল করে, হিন্দু এলাকায় আপনি থাকুন, মুসলিম এলাকায় থাকবেন না, আপনি অত্যন্ত ভালো লোক। আমাকে মমতা ব্যানার্জি রাজ্যের সেরা প্রধান শিক্ষক প্রিন্সিপাল হিসাবে শিক্ষারত্ন সম্মান দিয়েছে, শিক্ষারত্ন সম্মান দিয়েছে। কিন্তু ওই মৌলবাদী ধর্মান্ধ গোড়া লোকদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। পথ সম্প্রীতির কথা বলছেন না, এইভাবেই তিলে তিলে সম্প্রীতি নষ্ট হয়। এভাবে মৌলবাদকে প্রশ্রয় দিলে বিপরীত মৌলবাদের উত্থান ঘটে, মানুষের মধ্যে সমান্তরাল কাঁটাতারের ব্যয় তৈরি হয়ে যায়। আমি আমার জীবনে
এটাকে দেখেছি, বাট আশাহত হইনি। তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন? বারে বারে এটাকে হৃদয়ে লালন করেছি। আসলে সারা পৃথিবীতে যদি ইতিহাস যদি দেখি, আমাদের মৌলবাদের সাহায্য নিয়েই তো কেমন, মৌলবাদের সাহায্য নিয়ে কিছু লোকের বললেন জল পড়া পানি পড়া, তো তাদের তো স্বার্থে আঘাত লেগেছে, এবং ধর্ম নিয়েই অধর্মের কাজগুলো হয়, চিরকাল সব জায়গাতেই হয়েছে, আজকে থেকে না, আমরা প্রাচীন মিশর থেকেও দেখতে পারবো, সব জায়গাতেই সেটা হয়েছে। তো সেখান থেকে তো আমরা এই উত্তরণের জন্য আমরা এক মঞ্চে আসা, এক মঞ্চে এই কথাগুলি আমাদের নিজেদের মধ্যে ভাব বিনিময় করব, নিজেদের মধ্যে নিজেদের অভিজ্ঞতাগুলি বিনিময় করব, নিজেদের ভাবনাগুলি বিনিময় করবার জন্যই আসা, এবং এখান থেকে এই আওয়াজটা তুলবো আমাদের এই ভেদ বুদ্ধির বিরুদ্ধে, অন্ধতার বিরুদ্ধে আওয়াজের জন্যই আমাদের আজকের এই যে সন্ধ্যেটা আমরা পেয়েছি, এটা সুন্দর এক সন্ধ্যে হিসেবে আমরা উদযাপন করতে যাব। এবং এইখানে বন্ধুত্বের কথাটাই প্রধানত কথা, সেই বন্ধুত্বের কথাই আমরা শুনতে চাইছি। আমরা এবার একটু গানের দিকে আসি। লাবণী সাহা এসে গেছেন, ওনার কাছ থেকে আমরা এই বন্ধুত্বের কথাই শুনবো, ওনার কাছে গানও শুনবো, সেই সুন্দর এই আজকের এই সন্ধ্যা একটু উদযাপনের, এটাকে কি সোনালী সন্ধ্যাও বলতে পারি, সেই উদযাপনের একটা গান সহ ওনার বক্তব্যটা শুনবো। আমাদের এখানে হ্যাঁ আমরা অনেকটা শুনলাম, কিন্তু আমার এই নেগেটিভ কথাগুলোর থেকে পজিটিভ দিকের কথা আপনারাই ভাবলো আর কি, কোন দিকে যেতে পারি এবং কিভাবে এর উদযাপন। লাবণী দিদি এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় গানটা করতে পারেন, আপনাকে মেসেজটা জানানো। আচ্ছা আচ্ছা, অবশ্যই দাদা। হ্যাঁ, আমি তো বলেই দিলাম এই সুন্দর সন্ধ্যার বন্ধুত্বের কথাটা ওনার কাছ থেকে শুনবো। নমস্কার সবাইকে, এনআরবি নিউজ আয়োজিত অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সুখদেব দাদাকে খুব বেশি বেশি ধন্যবাদ জানাচ্ছি এত গুণীজনের সাথে আমাকে সংযুক্ত করার জন্য। আপনি কোথা থেকে আসছেন একটু বলে দেবেন, কোন জায়গাতে আপনি আছেন? কারণ এটা আমরা সারা পৃথিবী। আমি বাগেরহাট ফকিরহাট থেকে, ফকিরহাট উপজেলা থেকে, বাংলাদেশ তো বটে। কোন ফকিরহাট কি আগে থেকে নতুন জেলা হয়েছে মনে হচ্ছে? এটা আগে তো এই জেলা ছিল না। উপজেলা ফকিরহাট, আমার হাজবেন্ড উপজেলা সমবায় অফিসার, কোঅপারেটিভ অফিসার। হ্যাঁ, উপজেলা না, মানে মূল জেলাটি কোনটি? হ্যাঁ, উপজেলা, ফকিরহাট উপজেলায়। আচ্ছা, আমি বাংলাদেশ বেতার টেলিভিশনে গান করি। আচ্ছা, এখন আমি চেষ্টা করছি গীতা দত্তের একটা গান করার জন্য। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, লাবণী দিদির আর একটু সমৃদ্ধ পরিচয় আছে সবচেয়ে, আমি মনে করি সেটাই। লাবণী দিদি কিন্তু আমাদের, আমাকে দেখতে পাচ্ছেন না? না, কোথায়? আপনি অন্ধকারে, ক্যামেরা বন্ধ। সরি, আমি এতক্ষণ কি ক্যামেরা বন্ধ ছিল? আপনি তো নেই। আমরা দেখতে পাচ্ছি। না, খোলা আছে, খোলা আছে, হ্যাঁ খোলা আছে, হ্যাঁ 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 হ্যাঁ, বলুন বলুন বলুন, কে বলছেন? হ্যাঁ বলুন। কেটে গেছে, বেরিয়ে যাচ্ছে। আমি কি তাহলে গান শুরু করব দাদা? হ্যাঁ হ্যাঁ, আপনি কিছু কথা বলতেও পারেন আপনার বক্তব্য, কারণ আমরা তো একদম এটা একটা বৈঠকে আড্ডার মতো করে বসেছি। সেটা আমি অবশ্যই বলবো যে সম্প্রীতির এই অনুষ্ঠানে সবাই ভাই ভাই ভাবে মিলেমিশে থাক, এই বন্ধন যেন অটুট হোক সবার মধ্যে, সেই কামনাই করব। আর যেহেতু গুণীজনেরা আছেন, ওনারাই ভালো বলছেন, আমি ছোট মানুষ, এইটুকু বলছি, আর আমি আমার গান পরিবেশন করছি এখন। হ্যাঁ, আমি একটু বলছিলাম যেটা আবার চলে গিয়েছিলাম, সেটা হলো লাবণী দিদির শ্বশুর বাড়ি আমাদের বরেণ্য বিজ্ঞানী পিসি রায়ের গ্রামে, প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মস্থান যেটা, সেটাই, সেখানে হলো তার শ্বশুর বাড়ি। পাইকগাছা, খুলনার পাইকগাছা, খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাড়ুলি গ্রাম। খুলনা আপনাদের খুলনার লোক তাহলে বলা যায় এখন। ঠিক আছে, শুনি তাহলে গান শুরু করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়াল
মোর অন্তরে ছড়ালি গো বন্ধু এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা একই বন্ধনে জড়ালি গো আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে জানি সেই সুরে আমারে ভরালে গো বন্ধু এই সুন্দর স্বর্ণালীর সন্ধ্যা একই বন্ধনে জড়ালে গো বন্ধু বাতাসের কথা সে তো কথা নয় রূপ কথা ঝরে প্রাণে বাসিতে আমাদের মুখে কোনো কথা নেই শুধু দুটি আঁখি ভরে রাখি হাসিতে বাতাসের কথা সে তো কথা নয় কিছু পরে দূরে তারা জ্বলবে হয়তো তখন তুমি বলবে কিছু পরে দূরে তারা জ্বলবে হয়তো তখন তুমি বলবে জানি মালা কেন গলে পড়ালে গো বন্ধু এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা একই বন্ধনে জড়ালে গো পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা একই বন্ধনে জড়ালে গো ধন্যবাদ। এই এই বন্ধুত্বের বন্ধনে জড়ানোটাই তো আমাদের লক্ষ্য। এই লক্ষ্যটাই জন্যই আমাদের এখানে জড়ো হওয়া, এখানে আসা, আমাদের নিজেদের মধ্যে এই অনুষ্ঠানের মধ্যে আসলে আমরা যত আমাদের মধ্যে কাছাকাছি আসবো তত এই যে বিভিন্ন ক্ষেত্রে দূরত্বগুলি দেখতে পাচ্ছি, বিভিন্ন ঘটনাগুলি দেখতে পাচ্ছি, সেটা কেন? সেটা এই কাছাকাছি আসতে পারছি না বলেই, পরস্পরের থেকে দূরে থাকছি বলেই। এরকে সোমনাথ দা কি বেরিয়ে গেছেন নাকি? সোমনাথ দার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, সোমনাথ দাকে দেখা যাচ্ছে না, এই সমস্যাটা হচ্ছে। সোমনাথ দার কাছে, সোমনাথ একজন ভালো আবৃত্তিকার, হ্যাঁ সোমনাথ দা নেই দেখতে পাচ্ছি। সোমনাথ দার কাছ থেকে এটা অবশ্যই খুব বলা যায় যে তা এই যে আমাদের মধ্যেকার যে কি বলা যায় যে বন্ধুত্বে যে আসার যে ইচ্ছা, এই ইচ্ছাটা যে হয় না, এটা আমরা বলতে পারি যে আমাদের মধ্যেকার দূরত্ব তৈরি হচ্ছে বলেই আমাদের আমরা এই দূরত্বের কারণ থেকে, এই ইচ্ছে থেকে যে আমাদের সামাজিক যে দূরত্ব তৈরি হচ্ছে, সেখান থেকে তো কারণগুলো তো আছেই। তা আমরা কি মাসুম ভাইয়ের কাছে আরেকটু আসতে পারবো নাকি তাড়াতাড়ি ছাড়তে বলে? ওনার বোধহয় সময় নেই, উনি ঘুরিয়ে দেখছেন বারবার। আরেকটু আসতে পারি যে এই যে বন্ধুত্বে আসার কথাটা উনি বললেন, লাবণী সাহা বললেন, শ্রীমতী লাবণী সাহা উনি গানের মধ্যে দিয়ে বোঝালেন, এই বন্ধুত্বে কি আমাদের মধ্যে পারিবারিক ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে যে আজকে যে অবস্থান চলে যাচ্ছে, এই বন্ধুত্বে রাখার প্রয়োজনীয়তাটাই আজকে সবচেয়ে বড় নয়? বলি, শুনছেন তো? হ্যাঁ শুনছি। NRBnews24.com শাশ্বত হোক, অনন্ত হোক, দীর্ঘজীবী হোক, দীর্ঘ পথযাত্রা করুক। কারণ একটা কাজ তো তারা করছে,
সেটা হচ্ছে দুই বাংলার মিলনের এক বার্তা বহন করছে। এপার বাংলা ওপার বাংলা, সেই দোয়েল পাখির গান, এদিক থেকে ওদিক চলে যাওয়া সেই গান, সেই গঙ্গা যমুনা, সেই পদ্মা, সেই মেঘনা, আমরা এক। মানুষ কাঁটাতারের বেড়া তৈরি করেছে, এই প্রকৃতিও নয়, অন্যান্য প্রাণীরাও নয়, আমরা 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 কিছু স্বার্থে করেছিলাম। তো এনআরবি নিউজ বা এরকম যে প্রতিষ্ঠানগুলো দুই বাংলার মানুষের মিলন, বাঙালির মিলন চেষ্টা করছে, এটাই তো সম্প্রীতি। চেষ্টা তো করতে হবে না, সব তো হারিয়ে যায়নি, অনেক কিছুই হারিয়েছি আমরা, কেন পেতে পারি না? সবই কি হারিয়ে গেছে? সব হারিয়ে যায়নি। এখনো প্রেম কোথাও অন্তঃসশীলা ধারার মতো বয়ে চলেছে, হয়তো নীরবে নিভৃতে, না হলে পৃথিবী টিকতে পারতো না। না হলে এই যে মানুষের সামাজিক বুনন, মানুষের সম্পর্কের বুনন আজও এত অম্লান থাকতো না, আরো সুন্দর হওয়ার কথা ছিল। আমরা যেন কিছু নষ্ট করেছি, আধুনিকতার ছোঁয়া বলুন বা কৃত্রিমতার ছোঁয়া বলুন, আজ কৃত্রিমতার সাথে আমরা আধুনিকতাকে যেন মিশিয়ে ফেলেছি। আধুনিকতাকে কৃত্রিমতা হওয়ার কথা ছিল না, আমরা মুখ আর মুখোশ দুটোকে গুলিয়ে ফেলেছি। অনেক সময় মুখোশটা কি আমাদের মুখ মনে হয়, আমরা লোককে নিয়ে ভাবতে শিখিনি। আমরা একটা সময় দেখতাম না, সেই প্রাচীন যুগে মধ্যযুগে দেখতাম না, মানুষ ভাবতো প্রচুর, কল্পনা করতো। আজকে দেখুন না, মোবাইলের যুগে আমরা বই পড়াটাও বন্ধ করে দিয়েছি, বইও আর পড়ি না, আমরা লেখাটাও বন্ধ হয়ে যাচ্ছে। একজন বিজ্ঞানীর বক্তব্য শুনছিলাম, 15 বছর পরে মানুষেরা নাকি ছাত্র সমাজের লেখাটাই ভুলে যাবে, মানে লেখার চর্চাটাই ভুলে যাবে, এটা অনেকে গবেষণা করে বলছিল। তার মানে কি, প্রেম ভুলে যাবে। আমরা যেমন চিঠি দিতাম না, আমি যখন ছোট ছিলাম, আরেকটু ছোট কিশোর টিশোর ছিলাম, প্রেমপত্র পাঠাতাম, সুন্দর চিঠি লিখতাম, ওটাকে মন খুলে খুলে দেখতাম, প্রতিটা লাইনকে মানে হৃদয়ের মধ্যে লালন করতাম। এখন না, আমার মনে হয় না কেউ পত্র লেখে কে আমি জানি না। আমি বলছি মা বাবাকেও হোস্টেল থেকে ছেলে মেয়ে লিখছে, কি গভীরতম ভালোবাসা, মানে তখনও ছিল, এখন কি নেই? আছে। ওই ভালোবাসার মধ্যে কৃত্রিমতা কোথাও একটা বাসা বেঁধে ফেলেছে। আরো হয়তো সুন্দর কথা লিখছে, আরো হয়তো সুন্দর কথা লিখছে, কোথাও যেন বাসা বেঁধে ফেলেছে। আর একটা কথা বলি, এই দুই বাংলার কথা যখন বলি আর কি, দেখুন সম্প্রীতি একদিক দিয়ে হয় না, সম্প্রীতি দুদিক দিয়ে হতে হয়। আমি আমার সন্তানকে বলি, সে বারে বারে ওই আমেরিকা দেখে, আমি ওকে বলি তুই বাংলাদেশ দেখো না বাবা, তুই তো পশ্চিমবঙ্গ দেখছো, ভারত দেখছো, তো বাংলাদেশ দেখো, কেন ওটা তো আমাদেরই। আমরা না, উপার বাংলার নাটক অত্যন্ত উৎকর্ষ মানের নাটক বাংলাদেশের, এপার বাংলার আধুনিক গান, অন্যান্য সিনেমার গানও সুন্দর। আমরা ওপার বাংলার মানুষরা এপার বাংলার নাটক, গান, সিনেমা, শিল্প, সাহিত্য সব মন প্রাণে গ্রহণ করেছি। আমি বাংলাদেশে গিয়েছিলাম, দেখলাম জি বাংলা সারাক্ষণ ধরে দেখছে, 24 আওয়ার দেখছি, টিভি চললে জি বাংলাই চলছে। অথচ এখানকার লোকদের যদি বাংলাদেশের টিভি চ্যানেল নাম বলা হয়, কেউ নাম বলতে পারবে না। 99%, 1% পারবে, 1% কোনো ধারণা হয় না, কোনো ধারণা হয় না। আমরা ওখানকার নাটক, সিনেমা, গান, এই সাহানাজ রহমতুল্লাহের গান আমি টিভিতে কদিন ধরে খুব মন দিয়ে শুনছি, কি অসাধারণ লাগছে গলাটা। কিন্তু এখানকার লোক ওই নামটার সাথেই পরিচিত না, কোনোভাবে নামটার সাথে পরিচিত না। এই যে সম্প্রীতি, তাহলে ওখানকার কিছুই নেই, অনেক কিছুই আছে। আমরা নেই, আমাদের না কিছু, আমাদের দম্ভ, অহংকার, অহংকার আমাদের চেতনাকে অন্ধকারের মধ্যে ঠেলে দেয়, চোখের মধ্যে ঠুলি পরিয়ে দেয়। এই অহংকারটা, এটাও একটা ক্ষতিকর দিক। এই ক্ষতিকর দিকগুলো আমার সরিয়ে রাখতে হবে। আপনার nrbnews.com 24.com এই কাজটা অন্তত করছে, আরো অনেকে করছে। আমরা যারা বসে আছি, অমিতাভ বাবু, সোমনাথ বাবু, সুখদেব বাবু, গৌতম বাবু, লাবণীদি, যারা আমরা বসে আছি, আমাদের সাথে শাহানারা আছে, আমাদের সাথে ওমর আছে, আমরা যারা বসে আছি, অন্তত এই কাজটা করি না, ভালোবাসার কাজ। 1 থেকে 2, 2 থেকে 200, 200 থেকে 2000, 2000 থেকে 2 লাখ, 2 লাখ থেকে 2 কোটি, কেন হবে না? আমরা তো মানুষ, আমরা পৃথিবীকে তো শূন্য থেকে পূর্ণ করেছি। আগুন জ্বালাতে জানতাম না, সেই আগুন জ্বালাতে না জানা মানুষরা আজ কোথায়? আমরাই পারি, আমরাই সৃষ্টি করতে পারি, আমরাই ধ্বংস করতে পারি। কেন ধ্বংস করবো? সৃষ্টি করবো আমরা, আগুন জ্বালবো আমরা, প্রেমের আগুন, ভালোবাসার আগুন। এই প্রেমের আগুন, ভালোবাসার আগুনের জন্যই আমি দেখি
এবার একটু সোমনাথ দার কাছে আসছি। অনেক ধন্যবাদ। আমি আপনাদের একটুখানি 2-5 মিনিট সোমনাথ বাবুর কথা শুনে আবার আমি চলে যাবো, বিদায় নেবো, কারণ আমাকে টিভি চ্যানেলে বসতে হবে। একটু সোমনাথ বাবুর কাছে শুনি, সেজন্য আপনি আমাদের সঙ্গে এসছেন, সেটা অবশ্যই আমাদের সৌভাগ্য। সোমনাথ দা মিউট আছে। সোমনাথ দা মিউট আছে। সোমনাথ দা বেরিয়ে গেলেন, থাকতে পারছেন না, কিছু একটা ওনার সমস্যা হচ্ছে। আমরা কি তাহলে সুখদেবদার গান একটু শুনে নেব? সুখদেব বাবু, সুখদেব সানার গান একটু শুনে নি, ঢাকা থেকে আসেন। আমি হ্যাঁ বলুন। তা ওনার যে গান আছে, মানে মানুষকে নিয়ে উনি গানের কথা বলেছেন, সেই মানুষের ভিতরে যে আবার যে মানুষ রয়েছে তার নিয়ে, কারণ আমাদের তো তার সন্ধানই সবসময় থাকতে হচ্ছে, মনের মানুষকে আমরা খুঁজে পাচ্ছি না, খোঁজার চেষ্টা করা, সেইটাই সুখদেব সানার থেকে একটু শুনি, আমরা আমাদের মধ্যেকার আসল মানুষকে কিভাবে খুঁজে বার করব। হ্যাঁ, আসল মানুষকে খুঁজে বের করার জন্য আমি একটু সামান্য সময় চেয়ে নিচ্ছি। আমার মাইক্রোফোনটা, আমাকে শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি মানুষ নিয়েই গান করব। তো প্রথমে একটু বলে নিতে চাই, এনআরবি নিউজ সাংবাদিক ওমর আলী ভাই আমারই সহকর্মী, আমরা সংবাদ মাধ্যমেরই মানুষ, আমার পেশাও সাংবাদিকতা। তো শখে গান করি, মূলত আমি আসলে গানের শ্রোতা এবং শিল্প সংস্কৃতি সাহিত্য কবিতা খুবই পছন্দ আমার। গান শুনতে শুনতে মোটামুটি একটা পর্যায়ে গাওয়াও শুরু করি ছোটবেলা থেকেই। যাই হোক, আমি এখন আজকের যে প্রসঙ্গ, সে প্রসঙ্গটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আসলে সবকিছুর আগে আমাদের মূল পরিচয় হতে হবে মানুষ। যেমনটি কাজী মাসুম আক্তার ভাই বলে গেলেন, ওনার মূল সব বক্তব্যের মূল সারমর্মটাই হলো মানুষ, মানবতা, এটা হলো সম্প্রীতি। সম্প্রীতির মূল কথা হলো যে প্রকৃত মানুষ হওয়া। তো মানুষ আসলে কি, কেমন মানুষ হতে হবে? বহু তাত্ত্বিক গীতি কবির কবিতায়, গানে এই প্রসঙ্গ এসেছে। আমাদের বাংলাদেশেরই একজন গীতি কবি, বাউল, তাত্ত্বিক বাউল রশিদ উদ্দিন, উনি একটা গান রচনা করেছিলেন, যেটা অনেক বছর পরে এসে আমাদেরই একজন বংশীবাদক, তিনি একজন ভালো শিল্পী, কণ্ঠশিল্পী, বারী সিদ্দিকী প্রয়াত, উনি গত হয়েছেন বছর 2 আগে। তো বারী সিদ্দিকীর সেই গানটি আমাদের আর একজন প্রখ্যাত ঔপন্যাসিক হুমায়ুন আহমেদ স্যারের শ্রাবণ মেঘের দিনে সিনেমায় এই গানটি ব্যবহার করা হয়েছিল। গানটি বাণী এবং সুর চমৎকার। আমি চেষ্টা করছি আজকের মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজ, মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল। মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজ, মানুষের ভিতরে মানুষ
করিতেছে বিরাজন। মানুষ ধরো মানুষ ভজ, শুন বলি রে পাগল মন। মানুষ ধরো মানুষ ভজ, শুন বলি রে পাগল মন। মানুষ কি আর এমনি বটে, যা চরণে জগৎ লোটে। মানুষ কি আর এমনি বটে, যার চরণে জগৎ লোটে। এই না পঞ্চভূতের ঘাটে, খেলিতেছে নিরঞ্জন। 14 তলার উপরে দালান, তার উপরে ফুলের বাগান। 14 তলার উপরে দালান, তার উপরে ফুলের বাগান। লাইলি আর মজনু দেওয়ান, সুখে করেছে আসন। লাইলি আর মজনু দেওয়ান, সুখে করেছে আসন। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। দুই ধারে দুই কঠোরা, হায়াত মাউত মাঝখানে ভরা। নিকটেতে আসিয়াছে, সময় থাকতে খুঁজবে মন। দুই ধারে দুই কঠোরা, হায়াত মাউত মাঝখানে ভরা। সময় থাকতে খুঁজরে তোরা, নিকটেতে কাল সময়। সোনার পুরি আন্ধার করে যদি পাখি যাবে উড়ে। সোনার পুরি আন্ধার করে যদি পাখি যাবে উড়ে। শূন্য খাঁচা থাকবে পড়ে, কে করবে আর তার যতন। শূন্য খাঁচা থাকবে পড়ে, কে করবে আর তার যতন। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। তালাশে খালাস মেলে, তালাশ করো রং মহলে। উঠি আহাবলের তুলে, চেয়ে থাকো সর্বক্ষণ। তালাশে খালাস মেলে, তালাশ করো রং মহলে। উঠি আহাবলের তুলে, চেয়ে থাকো সর্বক্ষণ। দেখিবে হাবলঙ্গের ফুলে, দুর্দিকে অগ্নি জহল। দেখিবে হাবলঙ্গের ফুলে, দুর্দিকে অগ্নি জহলে। ভেবে রসি বুদ্ধি বলে, ভেবে রসি বুদ্ধি বলে। চমকেছে স্বর্ণের মতো, ভেবে রসি বুদ্ধি বলে। চমকেছে স্বর্ণের মতো। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। মানুষের ভিতরে মানুষ,
করিতেছে বিরাজন, মানুষের ভিতরে মানুষ করিতেছে বিরাজন। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলির পাগল মোহন। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলির পাগল মোহন। মানুষ ধরো মানুষ ভজ, শোন বলির পাগল মোহন। আহা, এই গান শোনার পরে কথা বলা যায় না আসলে। সে মানুষকেই ধরতে হবে, মানুষকেই ভজতে হবে, মানুষই আমাদের আরাধ্য। এই মূল দার্শনিক কথাটা কত সহজভাবে হয়, এটি আমাদের বাউলাঙ্গে বাউল গানের বৈশিষ্ট্য। বাউলদের মধ্যে অনেক সহজভাবে অনেক গভীর তাত্ত্বিক কথা বলেন। আমরা সোমনাথ দাকে পেয়ে গেছি। সোমনাথ দাকে অনেকবার চেষ্টা করে পাওয়া চলে যাচ্ছেন, এবার দেখছি ধরা যায় কিনা পুরোপুরি। সোমনাথ দার কাছে উঠতে আসছি। হ্যাঁ, নমস্কার। NRBnews24.com এর কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে এখানে অংশ নেওয়ার জন্য, নির্বাচন করার জন্য। আজকে আমাদের যে বিষয় সম্প্রীতি, সেই সম্প্রীতি নিয়ে আমার পূর্ববর্তী বক্তারা অনেকটাই বলেছেন, পুরোটাই বলেছেন, কিছুই বাকি নেই। তবু অংশ নিয়েছি বলে যেটা আমার মনে হয় যে সম্প্রীতির একটাই মূল মন্ত্র, যেটা হচ্ছে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এটাই কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির মূল মন্ত্র। যে সম্প্রদায় হোক, আমাদের এই পৃথিবীতে তো বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বাস। তাদের ধর্ম আলাদা, তাদের পরিধান আলাদা, তাদের ভাষা আলাদা, তাদের আচার ব্যবহার আলাদা, কিন্তু এই বিভিন্নতার পরেও আমরা সবাই তো মানুষ। আমাদের প্রত্যেকের দেহেই তো লাল রক্ত বইছে। অতএব আমরা প্রত্যেককে ভাই ভাবি না কেন, ভাই বোন ভাবি না কেন? আমরা কেন হানাহানির দিকে যাই? আমরা কেন প্রভুত্ব করার চেষ্টা করি? সংখ্যাগরিষ্ঠ কেন সংখ্যালঘিষ্ঠকে দাবিয়ে রাখার চেষ্টা করে? আমরা প্রত্যেকে কেন স্বজন হয়ে উঠতে পারি না? এটাই আমার প্রশ্ন। যেটাই যদি আমরা হতে পারি, তাহলেই তো আমাদের দেশে শান্তির সহাবস্থান চলবে এবং আমরা জাতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ভালো পৃথিবী রেখে যেতে পারবো। তাই ভালোবাসার হাত আমাদের বাড়িয়ে দিতে হবে আমাদের প্রতিবেশীর হাতে, প্রতিবেশীর কাছে। সে তিনি যে ধর্মের হোক না কেন, যে সম্প্রদায়ের হোক না কেন, যে ভাষারই হোক না কেন, তিনি আমার ভাই। এই কথা ভাবতে হবে। তাই এই ব্যাপারে আজকে আমার একটি কবিতা মনে পড়ছে, রত্নেশ্বর হাজরার লেখা আয় ভাই। এই কবিতাটি আমি এখন আপনাদের শোনাচ্ছি। ওই ছেলেটা যে রং দিয়ে আঁকে, তুইও তো ঠিক সে রং দিয়েই আঁকিস। যেমন করে মায়ের কাছে ঘুমোয়, তুইও তো ঠিক তেমনি শুয়ে থাকিস। দুই বাড়িতেই মাচায় দোলে পুঁই, ওর ছবিটা ছিঁড়বি কেন তুই? ওই ছেলেটা যেমন ওড়ায় ঘুড়ি, তোর ঘুড়িও তেমনি ওড়ায় হাওয়া। এক নদীতেই ডুব দিয়ে স্নান করিস, ওদের উঠোন দিয়েই যাওয়া আসা। সেই উঠোনে ছড়াস যদি কালি, কেউ কি দেবে আনন্দে হাততালি? যে মন্তরে ওই ছেলেটা ঘুমে, সাত সাগরে ভাষায় সোনার তরী, সে মন্তরে উধাও করে তোকে, তেপান্তরে খেলতে আসে পড়ি। কেউ যদি দেয় ঝড় তুলে ওর গাঙে, ঝাপটা লেগে তোর ঘুমো তো ভাঙে। ওদের বাড়ি পাতায় ছাওয়া কুঁড়ে, তোদের চালও শুকনো খড়ে ছাওয়া। দুই উঠোনের মধ্যিখানে ঘোরে আগুন হতে অমঙ্গলের হাওয়া। শত্রুরা মশাল নিয়ে খাড়া, লাগলে আগুন তুই কি পাবি ছাড়া? তোর পুবে আর ওর পুবে কি তফাৎ? তোর খিদে আর ওর খিদে তো একই। রক্ত যখন একরকমই রাঙা, তোর ব্যথা ঠিক, ওর ব্যথা কি মেকি? দুঃখ পেয়ে কাঁদছে যন্ত্রণায়, হাত বাড়িয়ে বল ওকে, ভাই আয়। এই বার্তাটাই সবচেয়ে বড় কথা, যে এত সহজ করে বলা, কেন তার ছবি ছিঁড়িস,
একই রং দিয়ে আঁকছে একই কাগজে, এবং হাত বাড়িয়ে ভাই আয়কে ডাকতে চাওয়াই আমাদের শেষ কথা। এখন এখানে স্টুডিওতে অনেকেই থাকতে পারে, যে আমরা প্রথম থেকেই বলছিলাম যে আমাদের নানা রকম বিপর্যয় আছে, এই বিপর্যয়কে অতিক্রম করে আমাদের বেরোতে হবে, সেইটাই সমস্যা। এখন আমরা দেখতে পাচ্ছি স্টুডিওতে 4 জনকে দেখা যাচ্ছে। হ্যাঁ, না সোমনাথ অমিতাভ আছেন, এসে গেছেন। তা আমরা তাহলে আচ্ছা, এখানে একটা কথা বলে রাখছি, আমাদের অনেকেই মন্তব্য করছেন আমরা জানি, কিন্তু সেই মন্তব্যগুলো একটা টেকনিক্যাল কারণেই দেখা যায় না কয়েকজনের। সেই মন্তব্যগুলো আমরা পরে তো আমরা উত্তর দেব অনুষ্ঠানের পরে। মন্তব্যগুলো আপনারা দিচ্ছেন আমরা জানি, কিন্তু সে দেখতে পাচ্ছি না, সেই জন্য আমাদের একটু সঙ্গে থাকবেন, ক্ষমা করে মার্জনা করবেন। অমিতাভ আবার বেরিয়ে গেলেন। যাই হোক, এখানটায় অনেকেই বেরিয়ে যাচ্ছেন। আমরা কি শ্রীমতী লাবণী সাহার কাছে একটু গান শুনি, তারপরে দেখি কে আসতে পারছেন। দাদা, আমি এবার দেশাত্মবোধক গান করছি একটা বিখ্যাত গান, ডিএল রায়ের ধনধান্য পুষ্পে ভরা। এই গানের মধ্যে সম্প্রীতির কথাই বলা হয়েছে, সুন্দর করে বলা হয়েছে, ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ। তা আমি চেষ্টা করছি গানটা গাওয়ার। গানটা যেহেতু অনেক বড়, আমি একটু সংক্ষেপে গাওয়ার চেষ্টা করছি, ছোট করে। হ্যাঁ, ঠিক আছে। কোথায় কোথায় ধনধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় জল এমন ধারা, কোথায় এমন ধ্যানে তরি, এমন কালো মেঘে তার পাখির ডাকে ঘুমি উঠি, পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্ম
যে আমার জন্মভূমি, ঘন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা, ও সে স্বপ্ন মনে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। আমার একটা কবিতা মনে পড়লো, সেখানে এই যে ভাইয়ের মায়ের এত স্নেহের সঙ্গে কবি জসিমউদ্দিনের কবিতা, জসিমউদ্দিন পল্লী কবি, এবং এখানেও সেই কবিতাটা একটু পড়ে শোনাই, কথা বেশি বলবো না, কথায় কথায় বেশি কথা হয়ে যায়। কবিতাটার নাম হলো নিমন্ত্রণ, পড়ে শোনাচ্ছি। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গাঁয়ে, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী মনের বায়, মায়া মমতায় জড়াজড়ি করি মোর গেহখানি রহিয়াছে ভরি, মায়ের বুকেতে বোনের আদরে ভাইয়ের স্নেহের ছায়। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গাঁয়ে, ছোট গাঁওখানি ছোট নদী চলে তারই এক পাশ দিয়া, কালো জল তার মাজিয়াছে কেবা কাকের চক্ষু দিয়া, ঘাটের কিনারে আছে বাঁধা তরি, পারের খবর টানাটানি করি, বিনা সুতি মালা গাঁথিছে নিতুই এপার ওপার দিয়া, বাঁকা ফাঁক পেতে টানিয়া আনিছে দুইটি তটের হিয়া। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে ছোট সে কাজল গায়ে, গলাগলি ধরি কলাবন যেন ঘিরিয়া রয়েছে তাই, সরু পথখানি সুতায় বাঁধিয়া দূর পথিকেরে আনিছে টানিয়া, বনের হাওয়ায় গাছের ছায়ায় ধরিয়া রাখিবে তাই, বুকখানি তার ভরে দেবে বুঝি মায়ার মমতায়। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে নরম ঘাসের পাতে, চুম্বন রাখি অধর খানিরে মেজেলো নিরালাতে, তেলাকুচা লতা গলায় পরিয়া মেঠো ফুলে নিও আঁচল ভরিয়া, হেথায় সেথায় ভাব করো তুমি বুনো সাথীদের সাথে, তোমার গায়ের রংখানি তুমি দেখিবে তাদের পাতে। তুমি যদি যাও আমাদের গায়ে, তোমারে সঙ্গে করি নদীর ওপারে চলে যাই তবে লইয়া ঘাটের তরি, মাঠের যতনা রাখাল ডাকিয়া তব সনে দেই মেটালি করিয়া, ঢেলা কুড়াইয়া গড়ি ইমারত সারাদিনও মান ধরি, সত্যিকারের নগর ভুলিয়া নকল নগর গড়ি। এই সত্যিকারের নগরের যে বিভিন্ন টানা পড়েন সেটাকে বার করে আমি নিজেরা একটা নাগরিক হয়ে উঠবো, নিজেদের মধ্যে একটা গড়ে উঠবো, এইটাই বড় কথা। এবং এটা এই জসিমউদ্দিনের কবিতায় সমস্ত গ্রামটাকে বাংলাটাকে যেন দেখতে পাই, আমরা দেখতে পেলাম এখানে ওই ছোট্ট একটা কবিতার মধ্যে। এটা আমার খুব ভালো লাগলো। মানে গানটা শুনে আমার এই কবিতাটা কথা মনে পড়লো। সুখদেব বাবু কিছু বলবেন? হ্যাঁ গৌতম দাদা, আমি আমাকে যদি একটু সুযোগ দেন, আমাদের মানুষ, মানবতা এবং আমাদের যে সম্প্রীতি, এখানে আমি তিনজন ব্যক্তিকে মানে লালন, রবীন্দ্রনাথ এবং নজরুল প্রসঙ্গে আমার হাতে এই মুহূর্তে হিন্দু বর্ণবাদের আলো আধার নামে ডক্টর নিত্যানন্দ মণ্ডল, আমার ক্লাসমেট, ও ইন্ডিয়া থাকে। তো তার একটা গ্রন্থ 2008 সালে এই গ্রন্থখানি ঢাকা থেকে প্রকাশ হয়েছিল। এখানে আমি কিছুটা কাজ করতে পেরেছিলাম, খুব সৌভাগ্যবান মনে করি আমার বন্ধুর বই হলেও। এই গ্রন্থের একটি পার্ট আমি একটু খুব প্রাসঙ্গিক মনে করছি এই আজকের এই আসরের জন্য। তো আমাকে হয়তো মিনিট 2-3 সময় লাগতে পারে।
আমি এই পাঠটি লালন দর্শন এক অসাধারণ মানব ধর্ম, আমি এই পাঠটি একটু দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে পড়তে চাই, যদি আমাকে এই সুযোগটুকু দেন। লালন দর্শন। হ্যাঁ, লালন দর্শন ভালোই হলো। লালন দর্শনের পরে আমরা আরেকটি জায়গায় আসতে পারবো। হ্যাঁ, লালন দর্শন এক অসাধারণ মানব ধর্ম। এটা হলো কিছু কুচক্রী খলনায়কের চক্রান্তে আমাদের দেশ বিভক্ত হলেও খণ্ডিত বাংলা, খণ্ডিত বাঙালি রবীন্দ্রনাথ নজরুলের মতো লালনকেও ভাগ হতে দেয়নি। আমি মনে করি লালন সমকালের এক আধুনিক চৈতন্য। এই মহাত্মা প্রায় 200 বছর আগে তৎকালীন বঙ্গ সমাজে যে ধর্মান্ধতা, জাতিভেদ, জাতি দাঙ্গা, শ্রেণী বৈষম্য, কুসংস্কার ছিল, তার বিরুদ্ধে তিনি তার সঙ্গীতের মাধ্যমে যে দার্শনিকতা, সমাজ মনস্কতার নান্দিপাঠ উচ্চারণ করেছিলেন তা আজও প্রবলভাবে প্রাসঙ্গিক। কেননা এই একই ধর্মান্ধতা, জাতিভেদ, সাম্প্রদায়িক দাঙ্গা, শ্রেণী বৈষম্য, কুসংস্কার বহুল পরিমাণে এখনো বিদ্যমান। তাই লালন আমাদের জীবনে এক প্রতিবাদী অবলম্বন ও আশ্রয়। লালনের দেহতাত্ত্বিক গান আমাদের এক অন্য ভুবনে নিয়ে যায়, অন্য এক দিগন্ত উন্মোচন করে। তাই এই গানে তার অনুভবের আকাশের পাখি প্রতিমাটি নানান ভঙ্গিমায়, নানান প্রতীকে বারবার ফিরে আসে। তাতে এক বৈরাগ্যের বিষণ্ণতা, সহজিয়া প্রেমের বিন্যাস থাকলেও মূলত তিনি এতে আত্ম উপলব্ধি, আত্মশুদ্ধি ও আত্মসতর্কীকরণের কথাই বলেছেন, যাকে আমরা বলতে পারি এক কথায় মানবতার দর্শন। বর্তমানে এক ভয়ঙ্কর সামাজিক অবক্ষয়, মানসিক মূল্যবোধহীনতা, দুর্নীতি, রাষ্ট্রাচারে আমাদের দেশ ও জনগণ আক্রান্ত এবং উৎপীড়িত। বিশেষ করে রাজনৈতিক পরিমণ্ডলের এক শ্রেণীর অধপতিত ব্যক্তির দ্বারা। এই প্রেক্ষাপটে আমি লালনকে উপস্থাপিত করতে চাচ্ছি। লালনের দর্শন চিন্তায় যাতে মানুষ সৎ, ন্যায়নিষ্ঠ ও সুন্দর হতে পারে। তো এটাই আমি এইটুকু পাঠ করছি। লালনের আরো বড় কিছু আছে এখানে। এই গ্রন্থখানা আমাদের নজরুলের জাতের নামে বজ্জাতি কবিতা, নজরুলের চির অন্যতম গাই সাম্যের গান, সবকিছু এই গ্রন্থখানার মধ্যে আমরা এখানে সম্প্রীতির একটি বিরাট বার্তা দেওয়া হয়েছে। গ্রন্থখানা হলো হিন্দু বর্ণবাদের আলো আধার, ডাক্তার নিত্যানন্দ রায়ের রচয়িতা। এটা সম্পাদনা করেছিলাম আমি। তো হ্যাঁ, আপনি মিউট আছেন দাদা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মিউট করতে। আসলে লালন মানেই তো আমাদের সেই সব লোকে কয় লালন কি জাত সংসারে, সেই বা জাত গেল বলে একই আজব কারখানা। হ্যাঁ, অসাধারণ অসাধারণ। লালন মানেই, লালনের জন্য আমরা খুব বিশাল পরিমাণে প্রভাবিত হয়েছিলেন একসময় জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। এবং উনি তো এই গানে বলছেন যে সুন্নত দিলে হয় মুসলমান, নারী জাতির কি হয় বিধান, বামন চিনি পৈতা প্রমাণ, বাউনি চিনি কিসেরে, আপন ঘরের খবর হয় না, বাঞ্ছা করি পরকে চেনা। লালন বলে পরকে, লালন বলে পর বলতে পারো আর কি, সে কি রূপ আমি কি রূপ ওরে। হ্যাঁ, সেইটাই। এই যে লালনের গানে ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, আমি জানি। হ্যাঁ, রবীন্দ্রনাথের গানের মধ্যে ভীষণভাবে লালনের গানের প্রভাবিত আছে। লালনের একটি ছবি আছে, সেই ছবিটি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এঁকেছিলেন সেই ছবিটা। তা আমরা একটু রবি ঠাকুরের গানে আসি। অমিতাভ চট্টোপাধ্যায় আছেন, উনি যদিও একটু আমার এখন আমি অনেকক্ষণ ধরে পড়ার চেষ্টা করছিলাম, আমাকে যেতে হবে মানে। হ্যাঁ, আপনি এইটা শেষ অনুষ্ঠান শেষ করে দিয়ে চলে যান, সব থেকে ভালো হয়। আমি জানি আপনাকে যেতে হবে। আমার অলরেডি দাঁড়িয়ে আছে আর কি, আমি এর আগে বলার চেষ্টা করছিলাম, তো এটা অপেক্ষা করছে। আপনি কি 2 লাইন করে দিতে পারবেন? অল্প একটু অসুবিধা হবে দাদা। হ্যাঁ, একটু অসুবিধা হবে দাদা। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। অলরেডি হ্যাঁ, ধন্যবাদ দাদা। আপনার 1 ঘন্টা পেরিয়ে গেছে প্রায়। হ্যাঁ হ্যাঁ, আমি দুঃখিত দাদা। হ্যাঁ, ঠিক আছে, আপনি বলেছিলেন, ধন্যবাদ। তা আমরা
আবার সোমনাথদার কাছে আসতে পারি এই ব্যাপারে। কবিতা শুনি। আমি কবিতা তো সোমনাথ শুনলাম, একটু গানই তাহলে শুনি। সুদেবদা যখন বললেন, সুদেব সানা মহাশয় যখন বললেন, আমরা একটু গানই তাহলে লালনের দিক থেকে একটু গানই তাহলে শুনি। সেই গান শুনে তারপর আবার একটু সোমনাথদার কাছে আসবো। গান কি আমি করব? হ্যাঁ, আপনাকে আমি লালনের গান করব, এটাই বলছেন? হ্যাঁ করুন। আচ্ছা, গানটা আমি পরে করতে চাচ্ছিলাম, সোমনাথ দাদাকে একটু দিতেন। আমি গান করব, আমি একটু একটা কবিতা পাঠও করব। আচ্ছা, এই সম্প্রীতি বিষয়ক ভালো কবিতা আছে। ঠিক আছে করবো দাদা, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আমরা সোমনাথদের কাছে তাহলে আসি একটুখানি। সোমনাথদা আসলে অনেক সময় হয় না, দর্শকরা মনে করে পর এসে যাচ্ছে, সেই জন্যই আর কি। ঠিক আছে। আমি তাহলে এখন আমি একটি মানবতার কবিতা বলি, মানে যেখানে মানবতা লঙ্ঘিত হয়েছে সেখানেই কবির কলম গর্জে উঠেছে, এটা আমরা সাহিত্যে লক্ষ্য করেছি। তেমনি একটি চোখে দেখা ঘটনা কবি শঙ্খ ঘোষের কবিতার মুহূর্ত থেকে আমি বলছি। একটি চোখে দেখা ঘটনা শঙ্খবাবুর চোখের সামনে মানবতার পদদলন ঘটেছিল এবং সেই ঘটনা তার মধ্যে যে অভিঘাত সৃষ্টি করেছিল এবং সেই তারই ফলস্বরূপ এই কবিতাটি। তা প্রথমে তিনি ঘটনাটি বিবৃত করেছেন, সেই ঘটনাটি ওনার ভাষ্যেই বা ওনার লেখাই আমি পড়ছি এবং তারপর কবিতাটি। বিবেকানন্দ রোড আর চিত্তরঞ্জন অ্যাভিনিউর মোড়টা পেরিয়ে এসেছে উত্তরমুখী বাস। দোতলার জানলার ধারে প্রায় সামনের দিকে বসে আছি। উঠে এলো 9-10 বছরের একটি ছেলে। কাঁধ থেকে ঝুলে পড়েছে ছেঁড়া এক ফালি জামা, ছোট্ট একটা মাটির হাঁড়ি হাতে। সমস্ত সিট টপকে একেবারে সামনে এসে বসে পড়লো নিচে সবার মুখোমুখি। হাঁড়িটা উল্টে নিয়ে টপাটপ বাজাতে বাজাতে তার চিকন গলায় শুরু করলো গান। অফিস ভিত্তিক হস্ত যাত্রীরা চমন করে উঠলেন সবাই। ভারী সুরেলা গলা তো, বা ভারী স্বচ্ছন্দ গান। গাওয়া শেষ হতে হতে আগ্রহে শুনতে পড়েছেন অনেকে, বলতে চমৎকার, শিল্পী কোথায় রে, গা গা একখানা গা। ছেলেটির ক্ষীণ মুখে যেন নেটওয়ার্কের সমস্যা হয়ে গেছে। নেটওয়ার্কের সমস্যা না, ওটা কি এটা নিয়ে যাবি না? দাদার নেটওয়ার্কের সমস্যা হয়েছে, হয়তো আবার বিচ্ছিন্ন হয়েছে মনে হচ্ছে। সেটা আমারও একটু বিচ্ছিন্ন হয়েছিল, বোধহয় আমাদের কাছাকাছি এলাকায় থাকি অঞ্চলে বোধহয় হচ্ছে। আমরা তাহলে একটু আবার লালনের গানে আসবো, এসে তাহলে একটু আপনার। আচ্ছা, আমি লালনের, এটাও মানুষ নিয়েই লালনের। সেই লালন দর্শন, লালন তো মানুষ, মানবতাকেই গুরুত্ব দিয়েছেন। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, সেটা আমি আরেকটা লালনের গান করার চেষ্টা করছি। মানুষ ছাড়া কে পারে তুই মূল হারাবি হারে, মানুষ ছাড়া কে পারে তুই মূল হারাবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া কে পারে তুই মূল হারাবি হারে, মানুষ ছাড়া কে পারে তুই মূল হারাবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি।
মানুষে মানুষে গাথা গাছে যেমন আলোক লতা, মানুষে মানুষে গাথা গাছে যেমন আলোক লতা, জেনে শুনে মোড়া মাথা যাতে করবি হারে, জেনে শুনে মোড়া মাথা যাতে করবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। দিদলে মৃণালে সোনার মানুষ জলে, দিদালে মৃণালে সোনার মানুষ জলে, মানুষ গুরুর কৃপা হলে জানতে পারবি হারে, মানুষ গুরুর কৃপা হলে জানতে পারবি, মানুষ বদলে সোনার মানুষ হবি, মানুষ বদলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া মোহন রে আমার প্রভুরে তো শূন্যকার, মানুষ ছাড়া মন রে আমার প্রভুরে তো শূন্যকার, লালন বলে মানুষ আকার ভোজলে পাবি হারে, লালন বলে মানুষ আকার ভোজলে পাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া খেয়া পরে তুই মূল হারাবি হারে, মানুষ ছাড়া খেয়া পরে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। ছোট্ট গান, ছোট্ট গান কিন্তু অনেক গভীর কথা। সেটা মানুষকে বুঝলেই তো আমরা মানুষ হতে পারবো। তা আমাদের অনুষ্ঠান শেষই বলা যায়, শেষের দিকে এটা সেখানে এই শেষ করার জন্যে আমাদের একটা কিছু কিছু অসুবিধা হয়েছে, আমরা আবার সেটা মার্জনা চেয়ে নিচ্ছি দর্শকদের কাছ থেকে, বন্ধুদের কাছ থেকে। আপনার যদি এখনই শেষ না, আমি শেষে একটা সম্প্রীতির কবিতা পাঠ করতে চাই। আচ্ছা, করে নিন তাহলে। আপনি এখন কবিতাটি পাঠ করুন। আচ্ছা, আমাদের কি টেকনিক্যাল সমস্যা হয়েছে মনে হচ্ছে যে কাউকে আর দেখতে পাচ্ছি না, আপনি আর আমি আছি। হ্যাঁ, কেন উনি দেখছি। আচ্ছা, আজকের এটা হলো সম্প্রীতির কবিতা। কবিতাটির কবি পীযূষকান্তি দাস। কবিতার নামই সম্প্রীতি। আমি পাঠ করছি, আমি আসলে তো প্রফেশনাল আবৃত্তিকার নই, তো আমি পাঠ করছি জাস্ট। সম্প্রীতি, পীযূষকান্তি দাস। হিন্দুদের আজ রথের মেলা, মুসলিমদের কাল ঈদের পরব, ধর্ম হোক ভাই মানবতা, মানুষ আমরা এটাই গরব। রবীন্দ্রনাথ নজরুলে কি ধর্ম দিয়ে ভাগটা করো? পুরোহিত আর ইমাম কথায় তবে কেন নেচে মরো? রহিম চাচার রক্তে বাঁচে মহিম খুড়োর ছোট্ট নাতি, কেন তবে দাও যে বাধা, নূর হলে তার খেলার সাথী। হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান
মানুষ গড়া বিভেদ পাঁচিল এক টানে আয় ছিঁড়ে সব সংকীর্ণতার সব সে আচিল। এই হাতে আজ পাপড় খাবো, কালকে খাবো ঈদের হালিম। দেখে এসব কাব্যে দেখিস আছে যত ধর্ম জালিম। আজকে এসো রশি টানি, কালকে হবে কোলাকুলি। মানুষ হয়ে বাঁচবো এসো, গোড়ামি সব আয়রে ভুলি। ধন্যবাদ। মূল বার্তা খোলাই তো আছে না? খোলা আছে। এইটাই আমাদের মূল বার্তা, যে মানুষে বাঁচবে, গোড়ামিকে ভুলতে হবে। এই বার্তাটাই আমাদের শেষ কথা। আমাদের এপার যেখানে একই আকাশ, একই বাতাস, এক হৃদয়ের একই তো শ্বাস, এইটা নিয়ে আমাদের থাকা, এটা নিয়ে আমাদের বাস করা। এই যে শেষ কথা আপনি বললেন, এটা শেষ নাহি, যে শেষ কথাকে বলা যায় না, এটা শেষ কথা নয়, এটা আমাদের ভাবনার শুরুর কথা। এবং এই ভাবনা নিয়েই আমরা পরবর্তী পর্বের জন্য প্রস্তুত হব। আমরা পরের দিন এই সময় আসব আবার একই জায়গায়, আমরা আরো কয়েকজন শিল্পী বন্ধুকে নিয়ে, এবং এই সব সমস্যাগুলো থাকবে। আমরা সেই সমস্যাগুলোকে গ্রহণ করেই তাকে অতিক্রম করে যাব, এটা আশা করছি। এবং এই সমস্যাগুলোর সঙ্গে আপনারা থাকবেন। আমরা চেষ্টা করছি সমস্যাগুলোকে অতিক্রম করে যাবার। তাহলে কয়েকজনকে নিয়ে আবার আমরা সামিল হব এখানে আপনাদের সঙ্গে, আপনাদের সামনে। সম্প্রীতির বার্তা দেওয়ার থেকে বড় কথা হলো সম্প্রীতি নিয়ে আমরা আওয়াজ তুলব, সেই আওয়াজটাকে ঘোষণা করব, কারণ আমরা আমাদেরকে ভাগ হতে দেব না। এইটাই আমাদের শেষ কথা। আমরা সবাইকেই বিদায় জানাচ্ছি, শুভরাত্রি, এবং মার্জনা চেয়ে নিচ্ছি আবার আমাদের কিছু প্রযুক্তিগত সমস্যার জন্য। আমি দাদা একটু বলি।